O blasfeme dell'arte, o surprise fatale, la femme au corps divine, promotat le bonheur, par les hautes se termine un monstre bicéphale. বিখ্যাত কবি শার্ল বোদলেয়ারের কবিতা দ্য মাস্ক, যেটা তার ফ্লুইড দ্য মাল কাব্যাংশ থেকে আমি এইমাত্র আপনাদের সামনে পাঠ করলাম। এটা আমার বারবার করে মনে হয় যে এটা হয়তো শার্ল বোদলেয়ার একরকম করে বোঝার চেষ্টা করছেন শিল্পীরা বা যারা পারফর্মার তারা যে মুখোশগুলো পরে থাকেন। মুখোশ আমরা সবাই পরি, দৈনন্দিন জীবনে অনেকগুলো মুখোশ আমাদের পড়তে হয়, কিন্তু মজার ব্যাপার যে যখন সেটা একটি পারফরমেটিভ স্পেস থেকে আমরা দেখার চেষ্টা করি, পারফরমেন্স স্পেস থেকে দেখার চেষ্টা করি, সেটা কিন্তু তখন একটা টুল, একটা মেকানিজম, একটা আর্ট। মানব ইতিহাসের যে ডকুমেন্টেড যে ইতিহাস, যাকে আমরা বলি যে গ্রন্থিত যে ইতিহাস আমাদের, তার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন সভ্যতায় এই মাস্কের ব্যবহার হয়ে এসছে। যদি আমরা প্রাচীন গ্রিসে চলে যাই, আমরা যদি পৃথিবীর অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো আছে, চীনে যাই, আমরা যদি উত্তর আমেরিকার বিভিন্ন সভ্যতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সে নিদর্শন কিন্তু মেলে। সে পোড়ামাটি টেরাকোটার মাস্কই হোক, পশুর চামড়া দিয়ে মাস্কই হোক, পরবর্তী ক্ষেত্রে কাগজ আবিষ্কার হওয়ার পরে পেপার মাস্কই হোক, বা আমি বলবো এই যে মানব যে শরীর আমাদের, তাকে যে রং দিয়ে অন্য রূপ প্রদান করার যে প্রয়াস, সেটাও কিন্তু এক ধরনের আমার মনে হয় যে এই মুখোশ আমাদের যাপন। আমরা রং না মেখেও অনেক সময় অনেকগুলো মুখোশের ব্যবহার করে থাকি, সেটা আমাদের প্রয়োজন পড়ে। মাস্কের অনেক ধরন, সেটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন পারফরমেন্সের সময় তার বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে এসেছে। তার একটি সুদীর্ঘ ইতিহাস আমরা লক্ষ্য করতে পারবো। আমাদের দেশে, আমাদের লোকেশন থেকে যখন আমরা এই ধরনের আলোচনা করি, তখন অবশ্যম্ভাবী দুটি প্রসঙ্গ এসে পড়ে, যেগুলো আমার মনে হয় যে মনুষ্য সৃষ্ট বিভাজন, যেমন লোকায়ত, চিরায়ত এবং ধ্রুপদী। আমরা যেভাবে আমাদের দেশের সংস্কৃতিকে দেখতে অভ্যস্ত, কোথাও গিয়ে আমরা একটা শাস্ত্র অনুযায়ী একটি রীতি, একটি শৈলী তাকে স্বীকৃতি দিয়েছি, যা ভারতীয়ত্বের বাহক। আর উল্টো দিকে এই দেশের প্রবাহমান কাল ধরে যেসব মানুষরা এই সংস্কৃতির বৃত্তের বাইরে রয়ে গেলেন, গ্রামগঞ্জে, তাদের একটি লোকায়ত এই ফ্রেমওয়ার্কের মধ্যে ধরবার একটা প্রচেষ্টা আমাদের থেকে যায়। এটা ভাবলো বলেই ভারতবর্ষ পরবর্তী ক্ষেত্রে, স্বাধীনতা হওয়ার পরবর্তী ক্ষেত্রে, যখন ভারতীয় ধ্রুপদী শৈলীর দিকে অনেক বেশি ঝোঁক গেল, তখন আমরা সুপ্রতিষ্ঠিত করলাম এই আমাদের আহার্য, আমাদের শাস্ত্রকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এলাম। এর সঙ্গে ডেফিনেটলি একটা জাতীয়তাবাদের একটা সংযোগ আছে। উল্টো দিকে পড়ে রইলেন এই লোকায়ত ব্যবহার করা, লোকায়ত শিল্পী, যাদের ব্যবহারিক দিকে তাদের কিন্তু এই রংবদল, মুখোশ রয়ে গেল। এবং ব্রিটিশ কোনোদিনই তাদের ভালোভাবে দেখেননি, কারণ এই মানুষগুলো আসলে তাদের বোঝা যে রীতি, এই যে সংস্কৃতায়িত যে ভারতবর্ষের যে ট্র্যাডিশন, তার বাইরেই রয়ে গেলেন, এখনও আমাদের কাছে বাইরেই রয়ে গেছেন তারা। তার ফলে তাদের ব্যবহার করা রণপা, তাদের ব্যবহার করা মুখোশ, এই যে বহুরূপী, যারা অনেক রূপ ধরতে পারেন, তারা কিন্তু সমাজের বিনোদনের জন্য বৃত্তের বাইরে থাকলেন, আমাদের বিনোদন করলেন এবং আবার বাইরে বেরিয়ে চলে গেলেন। আমরাও তাদের সন্দেহের চোখে দেখলাম, কারণ তারা রূপ বদলাতে পারে। আর ব্রিটিশ এসেও দেখলো যে এরা কন্টর্শনিস্টস, এরা রূপ বদল করতে পারে, ভেগ বদল করতে পারে, ধরা মুশকিল। তার ফলে
আইন তৈরি করলেন 1871-এর ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এরা কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এই ধরনের যে তাদের রং বদল রূপ বদল করবার যে তাদের একটি প্রাচীন, আমি বলবো যে তাদের কর্মসংস্থান, তা কিন্তু ব্রিটিশ একরকম করে তাদের আইনের দ্বারা তাদের নীতি যে আমাদের যে নৈতিক যে আমাদের ধারণা, নৈতিক কর্তব্য বা ধারণার যে আমাদের একটা ধারণা ধাঁচা তৈরি করে গেলেন ব্রিটিশ, তার মধ্যে কিন্তু এরা আমাদের অপরাধী হিসেবে চিহ্নিত হলেন। ভেবে দেখুন, একদিকে বিনোদন, অপরদিকে এই অপরাধ প্রবণতা, তার সঙ্গে যোগ হয়ে গেল একটি শিল্প মাধ্যমের। এই মানুষগুলো গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে তাদের জীবিকা নির্বাহ করছেন এবং এক ধরনের কিন্তু তারা সন্দেহের চোখে তাদের দেখা হয়, কারণ তারা রূপ বদল করতে পারেন। কৃষ্ণ কৃষ্ণ পাখি, একটা কৃষ্ণ মাছরাঙা রং নিয়ে কৃষ্ণ পাখি কদম গাছে বসেছিল। তো সেটাকে তীর মেরে আমাদের বেদ শিকার করে। শিকার করে তো মাছরাঙা পাখি মনে করে কৃষ্ণ পায়ে তীর মেরে দিয়েছিল। তো কৃষ্ণ বলছে কি, দেখো আমি মাছরাঙা পাখি লই, আমি তো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তো আমাকে তুমি হত্যা করছেন। দিয়ে ব্যাদ বলছে, হ্যাঁ আমি প্রভু কৃষ্ণকে বধ করে দিয়েছি ব্যাদ হইয়ে। দিয়ে কৃষ্ণ বললো, ঠিক আছে, ভুল তো যখন হয়ে গেছে মানুষের, আর তো ফিরে আসবে না। দিয়ে শ্রীনাথ বহুরূপী ছিল। তখন বলছে, তোমরা শিকার করে কদিন চলবে, পেট কী করে চলবে, দেশে দেশে ঘুরে বেরিয়ে, আর ওই অতদিন তো চলবে না ব্যাদ বংশ হয়ে। তো শ্রীনাথ বহুরূপী আছে, তুমি বহুরূপী উদ্ধারণ করো। বলছে ঠিক আছে, তাহলে আর পাখিটাকে শিকার করা হবে না, আমার ব্যাদ বংশ, আর এই ওষুধ টষুধ বিক্রি করা হবে না। আগে তো ব্যাদরা ওষুধ বিক্রি করতো আর পাখি শিকার করে খেয়ে বেড়াইতো। তো বলছে, না বাবা এইসব করতে হবে না, তাহলে যাক আমরা বহুরূপী উন্ধানন করি। বহুরূপী উন্ধানন করি। তো এই যে বাবা কাকারা দাদুরা পিতা পুরুষ থেকে বহুরূপী উন্ধানন করতে চললাম আমরা একবার সময় করে। মা বাবা তো এটা মানুষ করলো, মানুষ করার পর এবারে ধরো সব বড় হয়েছে। তা আমরা বললাম কি, দেখো তাহলে আমরা অন্য কিছু করবো না, বাবারা যেটা পিতা পুরুষ থেকে বহুরূপী করে আসছে একজনের কাছ থেকে ধরে, তাহলে আমরাও এটা করি। সেই বহুরূপী ধরে আমরা করছি কাজ। 5 বছর বয়স থেকে স্কুল বন্ধ করে দিলাম। স্কুল বন্ধ করতে বই খাতা পেলাম না, খাওয়ার পেতাম না। যে এক ডাব মাইলুম খেয়ে তো সারাদিন তো থাকা যায় না, দিয়ে বন্ধ করে দিই। দিয়ে এবার কী করবো, বহুরূপীতে নেমে গেলাম। দিয়ে 5 বছর বয়স হয়, মারা যখন কৃষ্ণ সাজিয়ে নিয়ে যায়, লোকের বাড়িতে বাড়িতে দূরে দূরে যায়, সব লোকজন আক্রমণ করে, কি ভালো, হ্যাঁ ঠাকুর আমার বাড়িতে এসেছে, কৃষ্ণ দর্শন এসেছে, কুলাইলায় পা ধয়, কেউ চুমু খায়, কেউ মিষ্টি জল খাওয়ায়, কেউ বসায়, কেউ আদর করে, টাকা দেয়, চালও দেয়, মুড়িও দেয়। মারা নিয়ে আমাকে আবার চলে আসে। 5টা দুয়ার ঘুরতে ঘুরতে যখন আবার ছেলে ধরা হুপুতে উঠে যায়, ছেলে ধরা হুপুর যখন উঠে যায়, যখন আমরা কি করি, গ্রামে ঢোকার আগে লাঠি ঠ্যাঙা নিয়ে চলে আসে মারতে। ওই যে এইখানে বাগানে ছেলে ধরা বসা আছে। কজনা রে? বলছে 2 জনা। আবার কেউ যদি একাই যায়, বলছে ওই এখানে একাই বসা আছে, একটা ছেলে ধরা বসা আছে, বস্তা ব্যাগ নিয়ে বসা আছে, ওর কাছে দেখলাম চাকু আছে, মুখোশটাকে দেখে লিখবে বলে চাকু ছোড়া আছে ভরা। সেখান থেকে গ্রামের লোককে ডাকতে যাই। এবার আমরাও দেখছি এনে বসে থাকলে পর তো হবে না, তাহলে ড্রেস পোশাক পরলে হবে না। কই ড্রেস পোশাক পরলে পরে যদি চলে আসে বলে আমাদের ছেলে ধরতে এসেছিস, আধারে তুই সাজছিস, গ্রামে গাছতলায় সাজছিস, তাহলে ধরতে পারে। ওইখান থেকে আমরা কী করি, সঙ্গে সঙ্গে কেটে পড়ি। কেটে পড়ার পর যেখানে 5টা লোক আছে সেখানে যেয়ে হাজির হয়ে যায়। তারা হপুত নিয়ে অনেক যাতে অনেকেই মারেও খেয়েছে। তো মার খেয়েছে, তারা 3 দিন 4 দিন উঠতে পারেনি, ওষুধ এনে ওষুধ নিজেরা বাড়িতে ভোগ করেছে। তাদের বউ ছেলে 3-4 দিনে একটু অসুবিধার টান গিয়েছে, সংসারের টান হয়েছে। সেই টানে মানুষের কিছু বলার নেই, তো কী করবে, লাস্টে এবার যা জিনিসপত্র আছে সেটা বন্দুক দিয়ে ওষুধপত্র
সংসার চালাবার জন্য করেছে। দিল, দেওয়ার পরে এবারে ভালো হওয়ার পর টুকটুক করে ঘুরে আস্তে আস্তে সেটা শোধ দিয়ে ছাড়ানো হয়। বহুরূপী দেখায়, এবার বহুরূপী দেখায়, বহুরূপী করে খায়। হ্যাঁ, এখন এবারে সেরকম আগেকার মতন আর বহুরূপী চলে না। আগেকার মতন ইনকাম পাতি হয় না, খুব কষ্ট দিন যায়। এখন কি করব, কাজকর্ম না করলে উপায় যেছে না। এই যে মুখে মেকআপ করে, এখন মুখে মেকআপ থাকবে না, এই গরমের রোদে ঘোরা যাবে না। 2 ঘন্টা কি 1 ঘন্টা থাকি, ওইটাই যা হয় পেটের ভাত চালটা যেটা হয় সেটা নিয়ে এসে খাই। তাছাড়া আদার্স কিছু হয় না। তো কিছু করার নেই, কী করব, গরিবের সংসার না করলে উপায় নাই, তার জন্য এটা আমরা চালিয়ে চলে যাই। আর যদি আমি খুব বিশুদ্ধভাবে মাইমের কথা ভাবি, সে কিন্তু একটা শিল্প। আমি যদি যোগেশ মাইম একাডেমির কথা ভাবি কলকাতার, এই যে অনেক গুরুত্বপূর্ণ পলিটিক্যাল মেসেজ পৌঁছে দেওয়া যাচ্ছে, এবং এটা যে একটা শিল্প মাধ্যম, স্বীকৃত মাধ্যম হিসেবে আমাদের মাঝে রয়ে গেছে মাইম, সেটা কিন্তু ওই এক্সটেনশন অফ আমার ধ্রুপদী বা ইনফ্লুয়েন্স অফ পশ্চিম এরম ভাবলে হবে না। ভারতীয় মাইম বা এখানে দাঁড়িয়ে যে মাইম, তার কিন্তু অনেকগুলো অনুষঙ্গ আছে। তার উৎস সন্ধান করতে গেলে একটি উৎস সন্ধান করলে হবে না, তার অনেকগুলি উৎস আছে। তা যেমন লোকায়ত, তেমন তা আধুনিক, তেমন তা শহুরে, তেমন তা ভারতীয়, এবং সেইভাবেই তা আন্তর্জাতিক। প্রথম যখন এসেছিলাম তখন তো পুরোপুরি নতুন, অনেক জায়গায় বিনা পারিশ্রমিকেই প্রোগ্রাম করেছি, কারণ মঞ্চ পাওয়ার জন্য, এবং মঞ্চে একটা করতে গিয়ে নিজে একটা ভালো লাগতো, সেই আনন্দে কিন্তু আমরা বিনা পারিশ্রমিকই করতাম। কিছু কিছু জায়গায় হয়তো একটা অল্প পারিশ্রমিক পেতাম, কিন্তু সেই জায়গা থেকে আজকে অনেকে বলেন বিনা পারিশ্রমিকে করার জন্যে, কারণ এখন এমন হয়ে গেছে মঞ্চ জন্য খরচ করবে, লাইটের জন্য খরচ করবে, একটা প্যান্ডেল করার জন্য খরচ করবে, কিন্তু শিল্পীদের শিল্প মূল্য দিতে চায় না, এখনও আছে। তো তার মধ্যে থেকে আমরা সেখান থেকে ডিনাই করি যে যাব না, কিন্তু এখন আবার কিছু মানুষ আছেন আমরা যেটা চাইছি সেটা দেন, এরকম আছে। আমি আলমগীর হবিবর মণ্ডল, আলমগীর নামেই পরিচিত। আমি পূর্ব বর্ধমানের জাগুলিপাড়া গ্রামে থাকি। আমি একজন মূকাভিনয় শিল্পী। আজ প্রায় 25 বছর এই মূকাভিনয় নিয়েই চর্চা করছি। মূকাভিনয় প্রথমে আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, সেই সময় আমাদের স্কুলেই একটা আর্ট এক্সিবিশন হয়েছিল, সেইখানে একটা অনুষ্ঠানে প্রথম মূকাভিনয় দেখি। তো সেইখানে বেশ ভালো লাগে, তখন থেকে একটা নিজেই প্র্যাকটিস করতাম। পরবর্তীকালে যখন এইচএস দিই, সেই সময় আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে একটা পাড়াতে একটা নাটক করব। সেই নাটক করতে গিয়েই একটা থিয়েটারের প্রতি একটা ভালোবাসা আসে, এবং থিয়েটারকে আরও জানার জন্য আমি ভর্তি হয়ে যাই বর্ধমান ড্রামা কলেজে। বর্ধমান ড্রামা কলেজ থেকে জুনিয়র ডিপ্লোমা করি। ওইখানে একটা সাবজেক্ট ছিল মাইম, এবং মাইম যেহেতু আগেই একটা ভালোবাসা তৈরি হয়েছে, তাকে আরও ভালোবাসতে শুরু করলাম, এবং ওইখানেই আমার পরিচয় হলো শ্রদ্ধেয় বিশ্বনাথ অধিকারীর কাছে। এবং 2006 তখন থেকে আমি একটা নিজের টিম তৈরি করি। আমার নিজের ভাই, বোন, মাসতুতো ভাই এদিকে নিয়ে একটা টিম নাম দিই বর্ধমান নির্বাক। সেই বর্ধমান নির্বাক টিম নিয়েই আজকে চলছে। এখন আমি যে স্কুলে শিক্ষকতা করি, সেই স্কুলেই ছাত্রদিকে নিয়েই আমি একটা টিম তৈরি করেছি, তাদেরকে নিয়ে কাজ করি। কিন্তু সমস্যা একটাই, এখন এই শিল্প যেহেতু একটা ইনকামের জায়গা নেই, যে একটা শিখলাম, শিখে একটা পারিশ্রমিক পাবো বা সেটাকে নিয়ে কালচার করে যাব, সেরকম নেই বলে ছেলেরা কিন্তু বেশি দিন আগায় না। রমাপতি হাজরা, তো রমাপতি হাজরা উনি শিখেছেন, উনি এখন বেঁচে নেই, মারা গেছেন। ওনার কাছে প্রথম মেকআপ শিখি। তো মেকআপের এই যে মেকআপটা যেটা করছি, এটা অ্যাকচুয়ালি যোগেশ দত্ত
উনি এটা নিয়ে এসেছিলেন, এই মেকআপটাকে। এই ধরনের যোগেশ দত্তই নিয়ে এসেছিলেন প্রথম, ঠিক আছে। এবং পরে বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করছে, আমি নিজেও বিভিন্নভাবে কাজ করেছি, ফাউন্ডেশন, স্কিন যে ফাউন্ডেশন সেটা দিয়েও কাজ করেছি। একবার নৈহাটিতে প্রোগ্রাম করতে গেছিলাম, তো আমাদের একটা থিম ছিল সম্প্রীতি। একটা বাচ্চা, যেহেতু এখন আমরা জানি যে কন্যা সন্তান জন্মালে তাকে মেরে ফেলতে হবে, তো এইরকমই একজন কন্যা সন্তান জন্মেছে বলে ব্যাগে ভরে তাকে ফেলে দিতে গেছে। তো সেইখান থেকে একজন রিক্সাওয়ালা তাকে উদ্ধার করে। সেই থিমটা করার পর স্টেজে যখনই শেষ হলো, আমাদেরই শেষ হয়েছিল, যেই শেষ হলো দর্শক থেকে পুরো অনেক জন উঠে চলে এলো। আসার পর একজন আমাকে একদম জড়িয়ে ধরলো, জড়িয়ে যে ধরা, তখন ওনার বুকের যে কম্পন, সেটা একটা অনুভব করলাম। এবং শুধু তাই না, একটা আনন্দ আমি কেঁদে ফেলেছিলাম। দর্শকদের মধ্যে একবার আমরা ধনেকালিতে প্রোগ্রাম করতে গেছিলাম। ধনেকালিতে ওই একজন বড় শিল্পী থাকেন, উনি প্রোগ্রাম করেন। তো আমাদের নীল বিদ্রোহ নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রাম করার পর যখন বেরিয়ে আসছে, তখন ওই দর্শকের মধ্যে থেকে বলা বলি করছিল যে এতদিন তো কলকাতার শিল্পী দিয়ে প্রোগ্রাম হয়, যে মফস্বলের শিল্পী যে এত সুন্দর করতে পারে দেখার মতো, সেটা আমাকে খুব ভালো লেগেছে। এই যে আমাদের বিশ্বটা বদলে যাচ্ছে, তার একটা পূর্বাভাস আমরা পাচ্ছিলাম। ঔপনিবেশিকতা, তার শিক্ষা ব্যবস্থা, তার যে সুনির্দিষ্ট বিচারশৈলী, তা একরকম করে যে অপর তৈরি করার যে প্রচেষ্টা তার ছিল, যার মাধ্যমে এই বহু শিল্পী যারা এক ধরনের তাদের শিল্পচর্চা করছিলেন, তারা হয়ে উঠলেন অপরাধী। এই যে আমাদের অর্থনৈতিক যে পরিবর্তনটা আমাদের আসছে, সেটা হচ্ছে কৃষিভিত্তিক সভ্যতা থেকে আমাদের এই যে শিল্প কেন্দ্রিক যে সভ্যতা, তার ফলে যে একটা বলতে পারেন যে টেকনোলজির ব্যবহার, সেটা শুধুমাত্র এখনকার এআই বলবো না, আমি বলবো যে এর অনেক পেছনে গেলেও আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি সভ্যতা, সিভিলাইজেশনই তার মতো করে প্রযুক্তিকে ব্যবহার করেছে। আমরা যদি চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর ফিল্মটার কথা ভাবি আর কি, কোথাও গিয়ে দেখব যে এই গোটা বিশ্ব জুড়ে এই দুটো বিশ্বযুদ্ধর মাঝামাঝি সময় এক ধরনের মানুষ একটি বিকল্প স্বরের কথা ভাবছে। এই সময় দাঁড়িয়ে যখন চার্লি চ্যাপলিনের মতো ফিল্ম মেকার্স, আমি বলবো, যারা এক ধরনের ওই যে বলেছিলাম প্রথমে যে নির্বাক থেকে সবাক, এই যে যাত্রাটা, বা এই যে একটা রিলিজিয়াস থেকে সেকুলার যে যাত্রা শিল্প মাধ্যমের, তার একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু চ্যাপলিন, আমার মনে হয়। আমার নাম তাপস দাস, আমার চন্দ্রনগরে বাড়ি। আমি স্পেশালিস্ট 15 বছর ধরে এইসব লাইনে আমি আছি। এইসব করে মানুষকে আনন্দ দিতে পারি। আমি চাই যে সারা জীবন যেন এইভাবে আনন্দটা দিতে পারি। মেকআপ যখন লাগাই তখন অন্যরকম একটা রূপ চলে আসে, ঠিক আছে। এটা রূপের মধ্যে তখন একটা মানুষের মনের ভেতর চলে যায়, তখন হাত পা তখন অন্যরকম হয়ে যায়। আমরা যখন মেকআপটা করি তখন মনে হবে যে মানুষকে আমি আনন্দ দিতে পারবো, লোক আমাকে নেবে, মানুষের মনের ভেতর আমি যেতে পারবো, মানুষ আমাকে আকর্ষণ করবে, বাচ্চা বড় এরাই হচ্ছে আমাকে মেন আকর্ষণ করে। আমি যখন মেকআপটা খুলে ফেলি তখন মানুষ আর আমাকে আকর্ষণ আর নেয় না, তখন অন্য জীবনে চলে যায়। মানুষের দুটো জীবন, একটা মেকআপ করলে একরকম জীবন, মেকআপ ছাড়া হলে অন্যরকম জীবন। মানুষের যে একটা আনন্দ, সেই আনন্দটা হচ্ছে সবচেয়ে বড়। টাকা পয়সা সব থেকে বড় আনন্দ না, আনন্দ হচ্ছে বাচ্চাদের আনন্দ, বউ মেয়ে ছোট বাচ্চাদের, বয়স্ক লোকেদের এই যে আনন্দ দিই, এই আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। টাকা পয়সাটা আনন্দ না। কিছু কিছু লোক দুঃখ কষ্ট নিয়ে বসে থাকে, সেই জায়গায় যে আমরা আনন্দ দিতে পারি, আনন্দ করে যে হাসাই মুখ থেকে, সেটাই আমার কাছে বড় জিনিস। আমার তখন আর মনে থাকে না যে বাড়ির কথা, আর মনে থাকে না। আমি যখন লোককে আনন্দ দিই আমার কথা আর নিজের কথা আর মনে থাকে না।
আমি যেন মানে মানুষের মনের ভেতর চলে গেছি। আমি ওর মতো আজকে হতে চাই। আমিও চাই যে আরও আমার মতো আরও 5 জন মানে এইসব করে দুঃখ কষ্ট আনন্দকে যেন আনন্দ দিতে পারে, কিছু যেন সুখ ভোগ যেন ভালোভাবে চলে, আরও লোককে যেন হাসাতে পারি। আমার দেখতাম লোকের অভিনয় দেখতে 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 আমি আয়নার সামনে আমি নিজেই অভিনয় করতাম। কীভাবে করতে হয়, কীভাবে লোককে আনতে হবে, কীভাবে বললে অ্যাক্টিংটা ভালো হয়, সেইভাবে করতাম। করতে 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 আজকে আমি অন্নপ্রাশন, জন্মদিন বাড়ি সবাইকে আনন্দ দিতে পারি। চার্লি চ্যাপলিনের চলাফেরা, মুখবায়ব, তার পেইন্ট করা মুখ সব কিছুই আসলে সেই এক্সটেনশন অফ দ্যাট কোডিফিকেশন তৈরি হচ্ছে। তার যখন প্রতিগ্রহণ হচ্ছে আমাদের এখানে, সেটা খুব হাস্যকর যে কোথাও যেন চ্যাপলিনের সেই প্রতিস্পর্ধী রাষ্ট্রতন্ত্র, সমাজের ভেতরকার যে গণ্ডগোলগুলো সেগুলোকে এক্সপোজ করার যে রাজনীতি, সেটাকে বাদ দিয়ে শুধুই যেন বিনোদনে তার হাসি, তার চলা এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে পাপ্পু সরকার, বাড়ি ছোট নীলপুর মধ্যপাড়া, পূর্ব বর্ধমান। আমি প্রথম এক জায়গায় বেড়াতে যাই, সেখানে একটা মেলাতে আমি প্রথম দেখি এরকম মোটা মোটা ড্রেস পরা। তখন তো আর এইসব আমি তো নাম জানতাম না, এইগুলোকে মোটু পাতলু বলে, এগুলোকে মিকি মাউস বলে, এগুলোকে চার্লি চ্যাপলিন বলে, মানে বিভিন্ন রকমের ড্রেস দিয়ে আমরা তখন সামনে যাই, দেখি তখন আমারই একটা পাড়ারই ছেলে, তখন সে সাজে দিয়ে সাজার পরে আমি মনে করলাম এগুলো আবার কী জিনিস। গিয়ে আমি সামনে অনেকক্ষণ ধরে দেখার পরে প্রায় বছর 2 পরে আমার সঙ্গে যে মানে এই কাজটা করে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। দেখা হওয়ার পরে আমাকে একদিন বলে এই কাজ করবি। এবার প্রথম কথা আমি তো জানিও না ওগুলো কীভাবে পড়তে হয়। আমাকে আমার মালিক আমাকে পাশে বসিয়ে শিখিয়েছে। শেখানোর পরে আমি প্রথম যখন পড়ি আমি কিছু দেখতেই পাই না, আমি সোজাই খালি দেখছি, না এই সাইড দেখছি, না ডান সাইড বা সাইড। আমি প্রথম দিয়ে দেখতে যখন আমরা সাজি তখন ভিতরে কি হয় না হয় যে পড়ে সে বোঝে। বাইরে থেকে ভাবছে তো ওরা ইয়ার কি করছে, মজা করছে, কিন্তু না, যার যখন কষ্ট হয় তখন সে ভিতরে যখন উপভোগ করবে যে কষ্ট হচ্ছে, কেউ তখন ছাড়াতে যাবে না। ধরো কীরকম, কেউ মাথা ঘুরছে, সে তো লড়বে, সে তো আর মানুষ তো আর জানবে না, ও মানুষ জানবে কেউ মজা করবার জন্য করছে। কিন্তু এই কারণের জন্য অনেকজন এই কাজ করে না। আগে আমাদের কাজ হতো মাসের মধ্যে আমাদের 20টা কাজ হতো, এখন সেটা কমে এসছে 8টা 10টা। কেন? কথা হচ্ছে কম্পিটিশন বাজার। আমি যদি কাউকে 1000 টাকা বলি, 500 টাকা বলি, আমি যদি কাউকে 1000 টাকা বলি সে 700 টাকা বলবে, আমি যদি কাউকে 500 টাকা বলি কেউ 300 টাকা করবে। এমন কি আছে সে শুধু 200 টাকা করে 400 টাকা নিয়েও কাজ করে। এবার 200 টাকা করে 400 টাকা নিয়ে তো কাজটা হবে না, কেননা এই পোশাকের প্রচুর দাম। এই যে শহরের মুখোশ আর এই যে গ্রামের মুখোশ, এরও একটা তারতম্য ঘটল। তার ফলে এই ব্যাধেরা কিন্তু ওই তাদের গ্রাম এবং এই ট্রেনে যাতায়াত যে আমাদের শুরু হলো, এই যে নগর কেন্দ্রিক যে আমাদের উন্নয়ন, সেই উন্নয়নের সঙ্গে জুড়ে গেলেন তারা। তাদের আমরা 2-4 পয়সা দিলাম, তাদের আমরা কোনো সময় নিজের সংস্কৃতির অঙ্গ হিসেবে মনে করলাম না, এবং সারা জীবন তারা এই দারিদ্র, এই পরনির্ভর হয়ে একটা শিল্প মাধ্যমের চর্চায় নিয়োজিত থাকলেন, করেই যাচ্ছেন এখন অবধিও। আর কোনো পথ নেই, আর কোনো পথ থাকলে হয়তো করতেন। তার ফলে ট্রাফিক সিগন্যালে, প্ল্যাটফর্মে, ট্রেনের কামরায় বোধহয় কোথাও গিয়ে সেই শিল্প তার প্রেক্ষাপট থেকে বাইরে বেরিয়ে চলে এলো। যে বিনিশুতোয় আমরা এই গ্রন্থনকে বাঁধবার চেষ্টা করছি, একটা ঐতিহাসিক রেখচিত্র তৈরি করবার চেষ্টা যদি আমরা করি এই তথ্যচিত্রে, তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে ওই লোকায়ত ইন্টারন্যাশনালিজম সব কেমন গুলিয়ে যায় ভারতবর্ষের ক্ষেত্রে। তার কারণ দাঁড়িয়ে রয়েছে অর্থনীতি, বাজার নীতি। এই যে অনুবাদ, এই যে প্রতিগ্রহণের প্রকল্প, তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো আর এক দল খেটে খাওয়া মানুষ তৈরি হলো। সেটাও খুব মজার যে যা এক ধরনের টিনটিন ইন আমেরিকা, চ্যাপলিন বা আঙ্কেল স্ক্রুজ বা আমি ডোনাল্ড ডাককে যদি এক ধরনের ক্যাপিটালিজম, গ্লোবাল ক্যাপিটাল, তার এক ধরনের এক্সটেনশন হিসেবে দেখি, সেটা কি করে এইখানে প্রায় সর্বহারা রাজনীতির খেতে না পাওয়া মানুষের রুজি রোজগারের পথ হয়ে উঠল। আমার মনে হয় যে বিশ্ব দর্পণে এর বোধহয় একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ সত্যিই বোধহয় পশ্চিম ভাবতেও পারে না, জানতেও পারে না
যে তাদের তৈরি করা এই কালচারাল কোডগুলো একরকম করে ডিকনস্ট্রাক্টেড হয়ে গিয়ে কি করে আমাদের ঘরের বাইরের এন্টারটেইনমেন্ট হয়ে উঠেছে।